আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। দেখা হচ্ছে। আর শুরুতেই বলে নেই, আজকাল পরশু ৩ দিন আপনাদের সাথে একদম জমজমাট বাংলা ক্লাস হবে। আশা করি ৩ দিনের মধ্যে পুরো সাহিত্য আমরা গুছিয়ে দিতে পারবো। আপনারা জানেন বাংলা ব্যাকরণে আপনাদের নাম্বার হলো ১৫, বাংলা সাহিত্যে ৫। তো এইবারে যেহেতু আগেরবারে আমরা ব্যাকরণ শুরু করেছিলাম, এবার আমরা এই ৩ দিনে পুরো সাহিত্যটা গুছিয়ে দেবো। ৫-এ ৫ যদি রাজি থাকেন। আর বাকি ক্লাসে বাংলায় ১৫-১৫, ২০-এর মধ্যে ২০ পেলে কোনো সমস্যা আছে আপনাদের? যিনি বাংলাদেশের সর্বোচ্চ টপ লেভেল স্টুডেন্ট তিনি যদি ১৯ পায়, আপনি ১৯ পাবেন। সে ২০ পেলে আপনিও ২০ পাবেন। সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আলোচনা হবে কি বলেন তো? একটু যুক্ত হয়ে যাক সবাই ভাইয়া। আ কোনো সমস্যা নেই। একটু জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন প্লিজ। আমরা খালি একটু জেলাগুলো দেখতে যাচ্ছি। কোন জেলায় আমাদের হিতাকাঙ্ক্ষী কতজন একটু দেখবো আমরা। হ্যাঁ? আমাদের সাথে অনেকে যুক্ত আছেন এই মুহূর্তে, মাশাআল্লাহ। একদম কাটায় আমরা চলে আসি। টাইম অ্যাচিভমেন্ট তার সময়ের সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। আগামীকালও এই সময়টি থাকবে, ঠিক কি বলেন? ইনশাআল্লাহ। রমজান মাস তো পবিত্র মাহে রমজান, নামাজের পরে আমরা যুক্ত হয়ে যাই, এই আর কি। বগুড়া থেকে আছে আমাদেরকে মাহিদুল ইসলাম। দেখি বাকি কে কোথায়, একটু আলোচ্য বিষয়টি একটু দেখে নিন। এইভাবে ছটপট একদম পুরো দেখবেন কি সুন্দর পিপিডি করে এক ক্লাসে প্রাচীন যুগ এবং চর্যাপদ খুব সুন্দর করে গুছিয়েছে। কয়েকটা মিনিট মাত্র এমন ভাবে গুছাইছে এই ক্লাসটার আপনাদের কোনো সময় লাগবে না। কয়েকটা ৩০ থেকে ৪০ মিনিট, সর্বোচ্চ ১ ঘন্টায় পুরো ক্লাস কমপ্লিট। একবার চর্যাপদের আদি দিগন্ত যা আছে। তাহলে একটু দেখে নেন। বেসিক ক্লাস 1 বাংলা ভাষা ও সাহিত্য, যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও চর্যাপদ। ঠিক আছে, একদম শুরুটা। আচ্ছা, এখানে আমি একটু আপনাদের একটা কাজ করে দিই। প্রাচীন যুগ ও চর্যাপদ একদম শুরুটা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতিকাল কত আপনারা জানেন? এই যে যুগ বিভাগটা একটু দেখাইনি একসাথে, দেখিনি? হ্যাঁ, একটু একটা ছক করে দিই। আমাদের এখানে সব পিপিটি করা আছে, একমাত্র নিদর্শনের কোনটি কোথায় কি সব সুন্দর করে। তাহলে প্রাচীন যুগ ও চর্যাপদ আমি ছোট্ট একটা আপনাদেরকে একটা একটা ছক করে দিই। এই একটা ছক। কালার কি এটাই থাকবে স্যার? এটা থাকবে আমাদের সাদা। হ্যাঁ, সাদা সাদা আর সাদা। দেখেন, তাহলে একটু যুগ বিভাগটা লিখে নেন। বাংলা সাহিত্যের যুগ বিভাগ। এরপর প্রাচীন যুগ চর্যাপদে আসতেছি। এর একটু ঝামেলা আছে, যে আসবে পারবে। আর যদি বলেন স্যার আর একটু পিছনে যান, ভাষার অরিজিনটা দেখান, সেটা আপনাকে ব্যাকরণের ক্লাসে দেখাবো না। একদম অরিজিন কোথা থেকে আসছে, কেন আমরা বলি বাংলা ভাষা প্রাকৃত থেকে সৃষ্টি হয়েছে, অপভ্রংশ না হয়। বাংলা ভাষা কেন ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত। কোথাও যাবেন না। ওয়াও! আহ রুহুল খান নরসিংদী থেকে। ভাই তোমার নরসিংদী কোথায়? পলাশের দিকে না এদিকে রায়পুরা? নরসিংদীর সদর একটু জানে কোথায়? রুহুল খান, হ্যাঁ? না বেলানগর? ঠিক আছে। ও বেলাবো। ও বুঝতে পারছি। ওকে, তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাগ এই সবটাই যথেষ্ট। ক্রমিক নং, যুগ, স্থিতি, উল্লেখযোগ্য নিদর্শন, বৈশিষ্ট্য। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা যদি মুখস্থ রাখতে পারেন, তার ভালো শোনা যাচ্ছে না? স্যার একটু বাড়িয়ে দিত। একটু টান পড়লেই কেমন যেন হয়ে যায়। সম্ভবত। যেহেতু তুমি একটু সানসেট করো। আর পিঙ্কি একটু শোনো তো। হ্যাঁ, আজকে ক্লাস থেকে একদম বেসিক ক্লাস শুরু, একদম ১ নাম্বার বাংলা বেসিক ১ নাম্বার লেকচার আজকে শুরু। তবে আজকাল পরশু সাহিত্যের এক্সক্লুসিভ ৩ টা ক্লাস হবে, জমজমাট ৩ টা ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের ডিভাইসটা একটু তোমরা করো, রেজিস্টার দিবা। যদি এরকম কিছু হয় তোমাদের ডিভাইসটা রেজিস্টার দিলে একদম ক্লিয়ার। পিঙ্কি এখন ক্লিয়ার না? থ্যাংক ইউ। ক্রমিক নাম তাহলে আমাদের বেসিক তোমরা শুরুতে দেখছো। এই দেখো, এই যে একদম শুরুতে দেখো আমাদের বলাই আছে যে বেসিক ক্লাস ১। ওকে, ক্রমিক নাম। ক্রমিক নাম, যুগ, স্থিতি, স্থিতি, উল্লেখযোগ্য নিদর্শন, বৈশিষ্ট্য। ক্রমিক নং, যুগ, স্থিতি,
একটু একটু এগিয়ে নিয়ে এই জায়গাটা না এমনি আগে দেখো এই লেখাটাকে ইচ্ছে গুলো এগিয়ে নেওয়া যায় দেখছো এই যে এটাকে একটু এগিয়ে নেওয়া যায় এটা একটু বড় লাগবে উল্লেখযোগ্য নিদর্শন উল্লেখযোগ্য নিদর্শন আর বৈশিষ্ট্য এটা আমরা পিপিটি করতে পারতাম কিন্তু এটা পিপিটি কেন করিনি জানো যেন একদম হাতে কলমে শিক্ষাটা হয়ে যায় আমার লেখার সাথে সাথে আলোচনার সাথে তোমার হয় তাহলে পিপিটি এটা পড়বো এটা দেখবো এটা শুনবো এটা নাই শেষ দেখো ক্রমিক নব এটা হলো প্রাচীন যুগ এটা হলো প্রাচীন যুগ এটা হলো 650 থেকে 1200 650 থেকে 1200 উল্লেখযোগ্য নিদর্শন হলো চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি বলতো চর্যাপদ এটা বৈশিষ্ট্য হলো ব্যক্তি কেন্দ্রিক এটার বৈশিষ্ট্য হলো ব্যক্তি কেন্দ্রিক মধ্যযুগের বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিক বা দেব দেবী নির্ভর আর আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো মানবতার উজ্জ্বল তাহলে প্রাচীন যুগের বৈশিষ্ট্য হলো ব্যক্তি কেন্দ্রিক মধ্যযুগের বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিক বা দেব দেবী নির্ভর আর আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো মানবতার জয় ঠিক আছে এখন দেখো প্রাচীন যুগ 650 থেকে 1200 950 থেকে 1200 কেন বলি নাই সেটা আমরা কথা বলবো আজকে দুই দেখো মধ্যযুগ দুই হলো মধ্যযুগ এই মধ্যযুগ হলো 1201 থেকে 1800 তিন নাম্বার হলো আধুনিক যুগ আধুনিক যুগ আধুনিক যুগ হলো 1801 থেকে বর্তমান 1801 থেকে বর্তমান এটা হলো বাংলা গদ্য এটা কি বলতো এটা হলো বাংলা গদ্য এটা চর্যাপদ এটা হলো কৃষ্ণ কীর্তন কাব্য চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হলো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী এটা হলো জীবনী সাহিত্য মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর ঢাকা লালবাগ না গুড আর চর্যাপদ হলো প্রাচীন যুগের একমাত্র নিদর্শন মধ্যযুগের একমাত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর হ্যাঁ যদি সবটা লিখে নিতে পারো তোমার জন্য সবচেয়ে ভালো হবে সবটা লিখে নিতে পারলে সবচেয়ে ভালো হবে তবে ঠিক আছে তোমরা যারা ঢাকা এবং ঢাকার আশপাশে এদের সবাইকে আমি চিনবো বাইরে হলে আমার জন্য কষ্ট হয়ে যাবে বুঝছো ঢাকা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈষ্ণব পদাবলী জীবনী সাহিত্য এবার আসছো পুরো মধ্যযুগ সয়লাভ হয়েছিল মঙ্গলে মঙ্গলে পুরো মধ্যযুগ সয়লাভ হয়েছিল মঙ্গলে মঙ্গলে মঙ্গল কাব্য এই যে মনুষ্য মঙ্গল কাব্য শীতলা মঙ্গল বিদ্যা মঙ্গল কালিকা মঙ্গল এর বাইরে একটা ওয়ার্ডও পড়তে হবে না যেভাবে সাজাই দিচ্ছি বুঝছো মঙ্গল কাব্য এরপরে হলো অনুবাদ সাহিত্য অনুবাদটা শুরু হয়েছিল মূলত রামায়ণ মহাভারত থেকে অনুবাদ সাহিত্য তুমি অবশ্যই দেখবা রোমান্টিক পুনঃাখ্যান রোমান্টিক প্রণয়োপাখ্যান প্রণয়োপাখ্যান তুমি অবশ্যই দেখবা আর একান রাজসভায় আর একান রাজসভায় বাংলা সাহিত্য এবারে দেখো লোক সাহিত্য তুমি অবশ্যই দেখবা কবিওয়ালা ও শায়ের এই হলো টোটাল মধ্যযুগ এই হলো টোটাল আধুনিক যুগ এটা
আমি তোমরা লিখতে লিখতে আমি বলবো, তোমরা খালি শুনবো, যদি লিখতে বুঝতে কষ্ট হয় আমি বলে যাই। দেখো, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের স্থিতি হলো 650 থেকে 1200। এই যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ, আর বৈশিষ্ট্য হলো ব্যক্তি কেন্দ্রিক। চন্দ্রনাথ কি কেন্দ্রিক বলে তো? ব্যক্তি কেন্দ্রিক। ওকে। আর দ্বিতীয়ত হলো 1201 থেকে 1800। দ্বিতীয়ত হলো 1201 থেকে 1800 মধ্যযুগ। একদম ধারাবাহিক ভাবে বাংলাদেশের কোনো বই না, নোট গাইড, এটা ধারাবাহিক এরকম আলোচনা নেই, বিশ্বাস করো। টিচাররাও পড়া দিকে উড়াদুর, এক একজনের একদম ধারাবাহিক ভাবে, না ছেলেমেয়েদের কোনো কষ্ট হয়, না এখান থেকে কোনো প্রশ্ন হাতছাড়া হতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এর বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম। এরপরে মধ্যযুগ জীবনী সাহিত্য শুরু হয়েছিল শ্রী চৈতন্য দেবকে নিয়ে, তিনি প্রথম জীবনী সাহিত্য। এরপরে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য শুরু হয়েছিল রামায়ণ মহাভারত দিয়ে, শেষ হয়েছিল রোমান্টিক পুনরাখ্যান দিয়ে। এমনকি আরাকান রাজসভায় যে বাংলা সাহিত্য রচিত ছিল সেটাও অনুবাদ সাহিত্য, রোমান্টিক পুনরাখ্যান। একটা মজার তথ্য শুনবা, এই আরাকান রাজসভাকে সংস্কৃত ভাষায় বলো তো রসাঙ্গ রাজসভা। রসাঙ্গ থেকে রসাঙ্গ হয়ে এখন রোহিঙ্গা হয়ে গেছে, আরো হলো ওই রোহিঙ্গা রসাঙ্গ রাজসভা। এবার লোক সাহিত্য, আমাদের একমাত্র নিজস্ব সম্পদ বলিতে যা বুঝায় এটা হলো লোক সাহিত্য। একমাত্র মহিলা কবি চন্দ্রাবতী কেন মহুয়া রূপে পাশ্চাত্য সাহিত্যিক রোমারোলা পর্যন্ত মুগ্ধ হয়েছিল, কি ছিল সেখানে। যে গান এখন এসে ভাইরাল হয়ে গেল 2024 সালে, একটা রাধে জলবরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়, সেই গান তো সেই মধ্যযুগে ময়মনসিংহে আর মহুয়ার পালায় রচিত হয়েছিল। কি ছিল সেই গানে, কেন রচিত হয়েছিল, এগুলো নিয়ে ডিটেলস কথা হবে আমাদের। কবিওয়ালা আর শায়ের, যারা কবি গান লিখছেন তারা কবিওয়ালা, আর শায়ের আরবি শব্দ, এর অর্থ কবি। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি রইলো আগামী পর্বে যা দেখবেন, এটা একটা আগাম বলে নিলাম, ঠিক আছে। আর আধুনিক যুগ, এখানে কবিতা, গল্প, নাটক, উপন্যাস, এটা লেখা হয়ে গেলে ওকে বা ডান লিখে দাও, আমি এটা মুছে ফেলবো, আর ছোট্ট একটু জিনিস দেখি একদম পুরো পিপিডিতে চলে যাব। খালি দেখবা সমস্ত প্রশ্ন এবং উত্তর সাজানো আছে, আলোচনা হবে আজকে সেই চর্যাপদ। কেন আমরা চর্যাপদ পড়বো, ভাই ভাই জিজ্ঞেস করবে, আপনি প্রাইমারি শিক্ষক, ওকে স্যার থ্যাংক ইউ, আপনি কেন চর্যাপদ পড়েছেন, কি করতেছিল চর্যাপদ পড়ার জন্য, বেকারি কি ছিল, ঠিক আছে। আলোচনা হবে আজকের ক্লাস এটা ইনশাআল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা আমার সাথে একটু বলেন, যদি যত রাত পর্যন্ত থাকতে পারেন ক্লাসটা আজকে জমজম হবে, অনেক মজা হবে, ঠিক আছে। কি ঘটেছিল বাঙালির সেই জীবনে প্রাচীনকালে, এটা নিয়ে কেন বিখ্যাত উপন্যাস লিখেছিলেন শওকত আলী, প্রদেশের প্রকৃত জন, এই চর্যাপদের যুগ নিয়ে কি আছে সেই যুগে। মানে ওকে চার, বাকি কেউ লিখবেন আরেকজন ওকে লিখে দেন, বাট আপনি যতক্ষণ পড়ান, তার মানে ক্লাস জমে গেছে, তাই না? শেষ করতে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভালো লাগছে, আপনাদের ভালো লাগাটাই আমাদের কাম্য, ঠিক আছে। পড়াই তো সবাই, কিন্তু পড়াটাকে কি করতে হবে, আনন্দদায়ক করতে হবে, তাই না? যেমন এক বিজ্ঞানী বলেছেন 15 থেকে 30 মিনিটের বেশি, সর্বোচ্চ 5 মিনিট মনোযোগ ধরে রাখা যায় না। সেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা ধরে রাখতে হয়, শুধু শিক্ষার্থী আমাদের নিজের সব ধরে রাখতে হয়। ওখানে কিছু কলা কৌশল আছে, এটা মৃদুল স্যার শিখিয়ে দেবে ফাঁকে, কিভাবে ক্লাসকে জমিয়ে রাখতে হয়, ঠিক আছে। তো বোর না হলে আমরা শুরু করবো পরের অংশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। রেডি হন, এটা লিখে নেবেন ঝটপট, লেখাপড়ে ব্যাখ্যা দিচ্ছি। এই দেখেন 650 থেকে 1200। আচ্ছা, আপনারা কি জানেন যে এইটাকে বলা হয় সপ্তম শতক বা সপ্তম শতাব্দী? এটা হলো সপ্তম শতক। কেন সপ্তম শতক? স্যার লিখছেন 650, বলবো গোপন ট্রিক্সটা, সেটা হলো 1 থেকে 100 পিছনে ফেলে আসছি না, এটা প্রথম। 101 থেকে যখন শুরু, 101 লিখছেন, 101 বাট দ্বিতীয়। এখন 1900, 2000, এটা একবিংশ শতাব্দী, একটা অ্যাডভান্স হবে, মনে রাখলে হবে। তাহলে বাংলা ভাষা উদ্ভব হলো সপ্তম শতক। কে বলেছেন? এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 650 থেকে 1200 কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 থেকে 1200। 950 থেকে 1200 এটা বলেছেন ডক্টর সুনীতি কুমার। এটা হলো দশম শতক, এটা কি বলেন তো? এটা হলো দশম শতক খ্রিস্টীয়, 950 থেকে 1200। এটা লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, 950 থেকে 1200 লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে এটা দশম শতক। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আচ্ছা একটা কথা বলে নিই, বাংলা ভাষা এসেছে তো প্রাকৃত ভাষা থেকে, আমি সরে গেলাম।
বাংলা ভাষায় এসেছে প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন গৌড়ীয় প্রাকৃত। কারণ আপনাদের দুইটা প্রশ্ন হতে পারে, স্যার প্রাকৃত কি, সেটাই তো বুঝলাম না, আবার গৌড়ীয় প্রাকৃত কি, আবার মাগধী প্রাকৃত কি, তাই না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন বাংলা ভাষায় এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন না, এটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে, মগধ অঞ্চল, মগধ। এখন একটা কথা আপনাকে বলি, একটি কথা তোমায় আমি বলে যেতে চাই, বাংলায় আমার আমি জেতার আর তো কিছুই নাই। এখন আজকে সব বাংলা হবে, ঠিক আছে? এখন শোনেন, প্রাকৃত হলো, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমরা শিক্ষিত লোক যেভাবে কথা বলি, একজন আপনাদের দেখেন আশেপাশে তাকিয়ে দেখেন, একজন যারা সবসময় ঝগড়া করে কম শিক্ষিত লোকজন, ওরা কি একই ভাষায় কথা বলে? কখনোই না। এই সাধারণ মানুষগুলোকে বলা হয় প্রাকৃত। এই যে চট্টগ্রাম প্রদেশের প্রকৃত জন, ওইখান থেকে দেখবেন ওই প্রাকৃত থেকে প্রকৃত। প্রাকৃত হলো সাধারণ যারা ডোম ছিল, ডোম, চন্ডাল, ব্যাধ, যজবাদীদের কথা বলেছে, শিকারী, খেয়াপার করতে পাটনি, বাঁশের তৈরি নানান উপকরণ, যেগুলোকে চাঙ্গারি বলা হতো, চাঙ্গারি বিক্রি করে বাজারে বিক্রি করতো, এদের সবাইকে বলা হয় প্রাকৃত জন। এই সাধারণ মানুষগুলো, এই সাধারণ মানুষগুলোর মুখে ভাষাটা পরিবর্তন। মূল শব্দটা ছিল চন্দ্র, তৎসম, আর চন্দ্রটা হলো প্রাকৃত, চাঁদ হলো তদ্ভব। প্রাকৃতের মাধ্যমে যেটা চলে আসছে সেটাকে বলা হয় তদ্ভব বা খাঁটি বাংলা, বাংলা ভাষা। তাহলে বুঝছেন, গৌড় অঞ্চলে যে সাধারণ মানুষগুলো বাস করতো এদেরকে বলা গৌড়ীয় প্রাকৃত, আর মগধ অঞ্চলে যে সাধারণ মানুষগুলো যেটা বাস করতে তাতে বলা হয় মাগধী প্রাকৃত। হ্যাঁ আমি জানি এগুলো আপনাদের নতুন, এই আমি ডিটেলস পড়াচ্ছি, আমি ইচ্ছা করলে হালকার উপর ঝাপসা মেরে দিতে পারতাম, কিন্তু আমি চাইনি। আমি চাই যে আপনিও একজন দাঁড়াবেন, বাংলাদেশের সবচেয়ে নাম করে একজন বাংলা টিচার হয়ে দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন, ঠিক আছে? তাহলে একদম বেসিক থেকে গভীর থেকে নিয়ে আসতেছি, সময়ের দিকে তাকাচ্ছি না। আপনারা যদি থাকেন তাহলে বেসিক, আর নাহলে হালকার উপর ঝাপসা মেরে যাবো। অনেকে যুক্ত হয়ে গেছে মার্শাল্লাহ, অলরেডি 20+। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একই সাথে আমরা আমাদের সিক্রেট ব্যাচ এবং আমরা পেজেও রিকোয়েস্ট করেছিলাম যেন ক্লাসটা পেজে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর কর্তৃপক্ষকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা দুটো ক্লাস তারা দেখুক যে কেন বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে অ্যাচিভমেন্ট কেন ব্যতিক্রম, স্যার ঠিক আছে? সুতরাং এই জন্য রিকোয়েস্ট কথা ছিল, জিজ্ঞেস করেন যে অ্যাচিভমেন্ট কেন সেরা, কেন তাদের টিচার পেলেন, তাদের ব্যবস্থাপনা, তাদের নোটশিট অপ্রতিদ্বন্দ্বী, এটা আপনারা বুঝতে পারবেন। ওই জন্য যেন এমন ভাবে বাইরের লোক যেন বুঝতে পারে। এবার দেখেন তাহলে শুনে, এবার একটু আসেন এর মধ্যে, কারণ যদি প্রাইমারির জন্য আমরা পড়াচ্ছি, যদি আপনি বিসিএস দেন তাহলে যেন অর্থাৎ বাংলা নিয়ে আপনি আটকে না যান। এবার আসেন 1201 থেকে 1350, এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ, শান্ত যুগ বা বন্ধ যুগ। কতগুলো নাম দেখেন, 150 বছর। তাহলে অন্ধকার যুগের বিস্তৃতি কত বছর আছে? 150 বছর। কখন থেকে কখন? 1201 থেকে 1350। এটাকে কি বলা হয়? অন্ধকার যুগ। অন্ধকার যুগ, সান্ধ্য যুগ, সান্ধ্য যুগ বা বন্ধা যুগ। অন্ধকার যুগ, সান্ধ্য যুগ বা বন্ধা যুগ, বন্ধা যুগ, ঠিক আছে? 1350। এরপরে আবার এর মধ্যে একটা ঘটনা ঘটছে। যদি জিজ্ঞেস করে অন্ধকার যুগের জন্য কোন শাসককে দায়ী করা হয়, অন্ধকার যুগের জন্য কোন শাসককে দায়ী করা হয় যদি আসে, তাহলে তুর্কি শাসক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তুর্কি শাসক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আমি আরেকটু উপরে উঠি ভাইয়া, ওকে, বন্ধা যুগ। এবার আসেন এইখানে যে ঘটনাটা ঘটছে আরেকটু ডিটেল যাচ্ছি, সেটা হলো এই যে 1761 থেকে 1860, এখানে আবার 100 বছর কিন্তু ভারতচন্দ্র মারা যাওয়ার পরে মধ্যযুগের শেষ বড় কবি, এটা আপনি এমনি পারবেন পর্যায়ক্রমে আমরা আসতেছি। মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায় গুণাকরের মারা যাওয়ার পরে বছর, উনি মারা গেলেন 60, 61 থেকে শুরু, আর এই যে 1860 অর্থাৎ মেঘনাদ বধ কাব্য প্রকাশের আগের বছর, এই যে 100 বছর, এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। কি ঘটেছিল? ওই যে কবিওয়ালা সাহেবদের নাম লিখছেন একটু, এই 100 বছরে এমন ঘটনাটা ঘটেছিল, এটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। একটু জানাবেন ক্লাসটা কেমন লাগতেছে প্লিজ, আপনারা নড়ে চড়ে বসলে আমাদেরও ভালো লাগবে। যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ,
আর ছোট্ট দুইটা তথ্য আছে, ঠিক আছে? দেখেন, ছোট্ট দুইটা তথ্য আমরা পরের সাহিত্যে মজার আলোচনা এখনো যাইনি, আমরা যুগ বিপদ আছি, আলোচনা যাবো ইনশাআল্লাহ। এই যে 1801 থেকে 1960 এই সময়টাকে বলে আধুনিক যুগ প্রথম পর্ব। থ্যাংক ইউ মাইদুল ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। এই যে 1960 এগুলো আধুনিক যুগ প্রথম পর্ব, আধুনিক যুগ যুগ প্রথম পর্ব, প্রথম পর্ব। আর 1961 থেকে যে বর্তমান সময়টা, এইটাকে বলে উত্তর আধুনিকতা। এখানে একটা প্রশ্ন এসেছিল, উত্তর আধুনিকতার মর্মমূলে কি রয়েছে? আমি আগে উত্তর আধুনিকতা লিখি, পরে মর্মমূল আসছি। 1961 থেকে বর্তমান, বর্তমান এই সময়টাকে বলা হয় উত্তর আধুনিকতা, উত্তর আধুনিকতা। আপনাকে অবশ্যই জানতে হবে উত্তর আধুনিকতার, উত্তর আধুনিকতার, উত্তর আধুনিকতার মর্মমূলে রয়েছে নৈরাশ্যবাদ। নৈরাশ্যবাদ কি? যে গান শোনে না, আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলেই ফুরায় যায় মা, হতাশা ব্যর্থতা, এটা নাই ওটা নেই, এটা পেলাম না ওটা নেই, এটা হলো উত্তর আধুনিকতার বৈশিষ্ট্য। উত্তর আধুনিকতার মর্মমূলে রয়েছে, মর্মমূলে রয়েছে নৈরাশ্যবাদ, নৈরাশ্যবাদ। ঠিক আছে, এখন আমি একটু, এটা হয়ে গেল, স্ক্রিনশট দিলে ওকে বা ডান লিখে দেন, এরপরে আমি মূল আলোচনায় চলে যাব। একদম আজকের বেসিক আলোচনায় ধরে ধরে আমরা পড়বো ইনশাআল্লাহ। পিঙ্কিধর, মাহিদুল ইসলাম, ভুবন কান্তি শর্মা, ঠিক আছে তো? এটা হয়ে গেলে ওকে বা ডান লিখে দেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবেন, আনমিউট করে দিব, প্রশ্ন করবেন, যার যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ। বাংলা নিয়ে প্রশ্নের জন্য কোনো নিষেধ নেই, কোনো নিষেধ নেই, আপনি আপনার মতো করে প্রশ্ন করুন। ওকে, ঠিক আছে। একটু আস্তে আস্তে পড়াবো না ধীরে ধীরে? আস্তে আস্তে পড়ালে তো শোনা যাবে না। আচ্ছা, লাস্ট লাইনটা হলো উত্তর আধুনিকতার মর্মমূলে রয়েছে নৈরাশ্যবাদ। যদি আসে কোন সাহিত্যের মর্মমূলে নৈরাশ্যবাদ রয়েছে? উত্তর আধুনিকতা, অর্থাৎ হতাশা ব্যর্থতা, যার যত প্রশ্ন আছে। ঠিক আছে, প্রশ্ন আছে আর কোনো থাকলে হ্যান্ড রাইজ করলেই হবে ইনশাআল্লাহ। আমরা তো দ্রুত যাচ্ছি আপনাদের কারণে, যে একটু বেশি পুষিয়ে দেওয়ার জন্য, কম সময়ের মধ্যে রমজান মাস, একটু বেশি পুষিয়ে দেওয়ার জন্য। আর কোনো তাড়া নেই আমাদের, আমার দিক দিয়ে কোনো তাড়া নেই। আমার রেসিডেন্স পাশে, ক্লাস নিব গিয়া রেসিডেন্সে জিগি রাজগার প্রতি ঘুরে। এবার আমরা মূল আলোচনায় যাচ্ছি। তাহলে যথারীতি প্রাচীন যুগ ও চর্যাপদ, না একটা নজর একটু দেখে নিতে পারেন, আরেকটা নজর, কারণ এদিকে আসবো না। প্রাচীন যুগ ও চর্যাপদ। এখন কেউ লিখবেন না ও ভিভো, তোমার নামটাই তো ঠিক নেই, খালি ভিভো লেখা। তোমার নামটা ঠিক করো, লেখা পরিষ্কার বোঝা যাবে। নামটা আগে ঠিক করো। ভিভো অপ এগুলো কোনো নাম হয় কারো? আচ্ছা শোনো, এটা ঠিক হয়ে যাবে। আমি তো একটা দুবার তিনবার করে বলছি, এটা তোমাদের একটা পরীক্ষা, বুঝো না? এটা দিকে বুঝে বলতে পারলে সে ঠিক, ঠিক আছে। ঠিক আছে, এই লেখা আর এই কথা অ্যাডজাস্ট করে যদি কেউ বুঝে, সে ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা দুবার তিনবার করে বলে যাচ্ছি যেন তোমরা পারো লিখতে। এখন খুব মনোযোগ দিয়ে শুনবা। চর্যাপদ কি আসলে? এটা লিখবে না কিন্তু, রেডি সবাই? দ্রুত বললে সমস্যা নেই, কারণ পরে আবার স্লাইডে সব লেখা আছে। 1882 খ্রিস্টাব্দে, কারণ যদি আমি ধীরে বলি তুমি নিজে শুয়ে পড়বে, একটু করা ভালো লাগবে না তোমার, দেখবো তোমার নিজেই ঘুম এসে যাবে। কারণ আমি জানি এটা 23টা বছর ধরে এটা পড়াচ্ছে, 2003 সাল থেকে 2025 সাল, বুঝছো? 23 বছর ধরে আমি জানি কখন শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়বে, কোন স্টাইলে যেতে হবে। আমার উপর আস্থা রাখো। 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধ তান্ত্রিক ধর্ম মতের কথা প্রকাশ করেন। একটা ওয়ার্ডও লিখবে না, শুধু শুনবা, এমনিতেই শুনবা, মেরুদণ্ড সোজা, দীর্ঘশ্বাস নিবা, ধীরে ধীরে ছাড়বা। 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে
বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল যান। তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে ব্যাকরণব, সরহপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকেই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো নয়। আমি আবারও রিপিট করি, কারণ এবার লেখার কোনো সুযোগ নেই। 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল যান। তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে ডাকরণব, সরহপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে গ্রন্থ চারখানা একত্রে প্রকাশ করেন। গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকেই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো নয়। কেন অন্যগুলো নয়? কি ঘটেছে? অন্যগুলো প্রাকৃত ভাষা, এটা নিয়ে পরে কথা বলতেছে। চর্যাপদ কি আসলে? চর্যাপদ, আচ্ছা, যদি আসে বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। চর্যাপদের বয়স কত? 1000 বছর। বাংলা সাহিত্য কত বছর? একদিন আমরা যাব, খুব মনোযোগ দিয়ে শুনলেই হবে। চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গী। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গী। সহজিয়া কারা? সহজিয়া বৌদ্ধ ধর্মের একটি বিশেষ সম্প্রদায়। তারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছিলেন বলে সহজিয়া নামে পরিচিত। ঠিক আছে। চর্যাপদ কি কবিতা না গান? অবশ্যই চর্যাপদ গান। কত বছর বয়স? 1000 বছর। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। চর্যাপদের বয়স কত? 1000 বছর। বাংলা সাহিত্য কত বছর পুরানো? 1000 বছর। নামই তো 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। দোহা কি? প্রাস একত্রে করে গাওয়া হলো দোহা। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করে যাচ্ছি। বাংলা সাহিত্যের প্রাচীনের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি বলেন তো? আপনার চাইলে ঝটপট লিখে নিতে পারেন, আবার স্ক্রিনশট দিন, আপনাদের ইচ্ছা। বাংলা সাহিত্যের প্রাচীনের একমাত্র নিদর্শন চর্যাপদ, একেবারে ঐতিহাসিক সত্য। ক্লিয়ার? এটা সবার জানা হয়ে গেল। আমি কন্টিনিউ যাব। প্রাচীন একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। ঠিক আছে, চর্যা থেকে কি কি প্রশ্ন হতে পারে একদম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চর্যাপদ আর কি কি নামে পরিচিত? তাহলে একটা নোট খালি স্টার দিয়ে লিখুন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ, ওইটা লিখলে হবে। এবার আসেন, চর্যাপদ আর কি কি নামে পরিচিত? চর্যাপদে আরো নাম হতে পারে চর্যা, চর্য বিনিশ্চয়, আশ্চর্য চর্যাচয়, চর্যা গীতিকোষ, চর্যা চর্য বিনিশ্চয়, আশ্চর্য চর্যাচয়, চর্যা গীতিকোষ, কত সব চর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্যচয়, চর্যা বিনিশ্চয়, চর্যা বা চর্যা গীতিকোষ। তবে গ্রন্থখানি চর্যাপদ নামেই পরিচিত। এটা শুধু জানার জন্য, না লিখলে চলবে। চর্যাপদ আরো একাধিক নামে হতে পারে, একটা স্ক্রিনশট দিতে হবে, আবার এই ক্লাস রেকর্ড থাকবে, সেটাও শোনা যাবে। চর্যা নানান নামে পরিচিত আর কি। আবিষ্কারকের নাম কি রেখেছে? কে সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন? শুরুতেই বলছিলাম, সবার আগে কে আবিষ্কার যিনি করেছেন এটা পরের কথা। কে করেছেন? এটা করেছেন রাজেন্দ্রলাল মিত্র। 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল প্রবন্ধে রাজেন্দ্রলাল মিত্র নেপালের বৌদ্ধতান্ত্রিক অনেকটা আর্টিকেল লিখে এই কথাটা প্রচার করেছিলেন। এটা হলো সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, অর্থাৎ এটা মূলত চর্যাপদ যিনি ব্যাখ্যা করেছিলেন মণি দত্ত, এই টিকাটা সংস্কৃত ভাষায় করেছিলেন। এই জন্য এই কথাটা উনি বলেছিলেন। চর্যাপদ যিনি টিকাকারে ব্যাখ্যা করেছিলেন সংস্কৃত পণ্ডিত মণি দত্ত, তিনি এটা করেছিলেন সংস্কৃত ভাষায়। ঠিক আছে, তাহলে 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র কথা লিখলেই হবে, জানলেই হবে। যাবো আমি পরেরটা কন্টিনিউ করবো। না, একটা প্রশ্ন কিন্তু এখনো বলি নাই, যে ভাই তো যখন জিজ্ঞেস করে আমরা কেন চর্যাপদ পড়বো, দেখেন মুসলমানগণ নামাজ পড়ে, সনাতন লোকজন ধর্মের লোকজন প্রার্থনা করে, কাজে সে পুজো গেল না। ঠিক বৌদ্ধ সহজিয়াগণ পৃথিবীর মোহ মায়া থেকে নিজেদের মুক্ত করার মানুষে, পৃথিবীর মোহ মায়া থেকে নিজেদের মুক্ত করার মানুষে এটা লিখেছিলেন চর্যাপদ। ঠিক আছে, তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে আবিষ্কার করেন? 1907 সালে। আমরা জানি
নেপাল গিয়েছিলেন। 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার বা রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। কত সালে? 1907 সালে। কোথা থেকে? নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। কে করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। ওনার উপাধি কি জানেন? মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের উপাধি হলো মহামহোপাধ্যায়। এটা কত সালে কোথা থেকে দিয়েছিল এটা বলতেছি। দিয়েছিল তাকে সংস্কৃত কলেজ থেকে। কত সন সেটা কিন্তু লেখা আছে, বাট ওটা লাগবে না, তো একটু বলবো আপনাদের জানার জন্য। যেটা লাগবে এটা বুঝতে পারছি, কি আবিষ্কার লাগবে। কে করেছেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। এবার আসেন, হরপ্রসাদ শাস্ত্রী উপাধি কি ছিল? মহামহোপাধ্যায়। 1898 সালে তাকে এটা দেওয়া হয়েছিল। কোথা থেকে জানেন? এটা তাকে দেওয়া হয়েছিল কলকাতা সংস্কৃত কলেজ থেকে তাকে উপাধি প্রদান করা হয়েছিল। সরি, কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। এটা হলো 1898 সালে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উপাধি প্রদান করা হয়েছিল। মাশাআল্লাহ, তাহলে ক্লিয়ার। এই যে উত্তরগুলো কিন্তু সাথে আমরা দিচ্ছি। এরপরে আমরা এমসিকিউ তে যাবো আজকে, দেখি কে কত এমসিকিউ ভালো পারে, ছটপট উত্তর হবে আলহামদুলিল্লাহ। সেটা হলো হরপ্রসাদ কোন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান? এই হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিল। আপনাদের ইজি করার জন্য আজকে দেখেন, নাহলে টানা লিখতে হতো কত। আমাদের ভাইয়েরা কত পরিশ্রম করে আপনাদের জন্য এই চমৎকার করে পিপিটা সাজিয়েছে। কোন প্রতিষ্ঠানে এইরকম এত সুন্দর সাজানো গুজানো পিপিটি নাই। আমি নিজে বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডেড প্রতিষ্ঠান ক্লাস আমি দেখাতে পারবো আপনাকে, এত সুন্দর করে একদম প্রশ্ন উত্তর আকারে করে দিয়েছে। ঠিক আছে। কোন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কিন্তু বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ওনার দুইটি উপন্যাস আছে, একটু মনে রাখেন। এটা আধুনিক যুগের জন্য বলে রেখেছি, যেহেতু আলোচনা হচ্ছে। হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাপদ আবিষ্কার করেছেন, তার দুটো উপন্যাসও রয়েছে। একটা হলো বেনের মেয়ে। বেনের মেয়েটা মনে রাখেন, দুইটার দরকার নেই, আমি আরো কমাই দিলাম পড়া। একটা উপন্যাস হরপ্রসাদ যদি আসে তাহলে একটা মনে রাখেন, বেনে রাখবে। যদি না আসে আমি আপনাদের পাশে আছি। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, চর্যাপদ কোন শাসনামে রচিত হয়েছিল? আমি একটু বলে নিই, উত্তর তো চলেই আসবে। চর্যাপদ গুলো রচিত হয়েছিল পাল শাসনামলে। চর্যাপদ গুলো রচিত হয়েছিল পাল শাসনামলে। পাল রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বৌদ্ধ সহজীয়গণকে যারা চর্যাপদ লিখেছিলেন। চর্যাপদ গুলো রচিত হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে পাল শাসনামলে। পাল রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পালদের পরে দেশের শাসন ক্ষমতা হচ্ছেন সেন রাজাগণ। সেন রাজাগণ ছিলেন বর্ণবাদী হিন্দু ব্রাহ্মণ। সম্ভবত তাদের অত্যাচারের কারণে বৌদ্ধ সহজিয়াগণ নেপালের রাজদরবারে আশ্রয় লাভ করেছিলেন ধারণা করা হয়। এই কারণে বাংলা ভাষায় রচিত চর্যাপদ নেপালের রাজদরবার পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তাহলে চর্যাপদ গুলো নেপালের রাজদরবার কেন তাও বোঝা গেল। আর কোন শাসনে দেখেন, এই যে পাল শাসন। এই পিপিটির বাইরে একটা প্রশ্ন হবে না, কি মজা না বলেন। এরপর আসে চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি, আসলে কি ছিল আলোচ্য বিষয়। চর্যাপদে লিখবো ওটা খালি সংক্ষেপে লিখলে হবে। কোন শাসনে? পাল শাসনামলে। আর চলে গেছিলেন সেন শাসনামলে। পালরা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী আর সেনরা ছিলেন ব্রাহ্মণ এবং উগ্র ব্রাহ্মণ, ভয়ঙ্কর রকম অত্যাচার করেছিলেন নিম্নবর্ণের হিন্দু এবং বৌদ্ধদের প্রতি। এই কথাটা বলেছিলেন অন্ধকার যুগের যে লেখাটা না আছে না রামাই পণ্ডিত, তার শূন্য পুরাণ গ্রন্থে। কেন এই এত বড় অঘটন ঘটেছিল? চর্যাপদের প্রতিপাদ্য বিষয়কে দেখেন, বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব, তারা কিভাবে সাধনা করবে এবং এমন এমন সুন্দর সুন্দর। তাহলে আমরা কেন পড়বো স্যার? আমাদের এটা দরকার আছে, বলছি এটা আজকে বলবো, ক্লাসের শেষে বলবো, একদম সবার শেষে ওই কথাটা। কেন আমরা চর্যা বাংলা ভাষার এটা কেন পড়বো আমরা বৌদ্ধ সহজিয়াদের এই বিষয়টা? ভাইবাতে যখন জিজ্ঞেস করবে আপনি কেন, তখন এক কথা কি জবাব দিব, সেই কথাটা আমি বলবো একদম ক্লাসের শেষে। কথা বলবো কথা বলেন আজকের ক্লাসে। আর আমাদের একটা স্যার ছিল 1400 টাকায় ভর্তি, একদম সমস্ত নোটশিট সহ। নোটগুলো আপনারা দেখতে পাবেন, চাইলে দেখতে পারেন। এটা অফলাইন অনলাইন সবাইকে বলি, যারা আমাদের ভর্তিকৃত আছেন তারা যদি ভালো সার্ভিস পেয়ে থাকেন ক্লাসগুলো অবশ্যই অন্যদেরকে জানাবেন। এগুলো আমাদের শীট গুলো দেখেন, প্রতিটা শীট আমাদের এখানে শীট আপনি দেখেন, শীট এই যে
এটা আপনি দেখেন প্রতিটা শীট আমাদের এখানে প্রতিটা শীট। সুতরাং এই শীট গুলো সবগুলো সহ সমস্ত ক্লাস, তো এটা একটা আমাদের অফার ছিল 1400 টাকা, এবং সেই অফারটা মাত্র 7ই রমজান পর্যন্ত এটা থাকবে এই অফারটা। ঠিক আছে, তাহলে আমরা একটু চলে যাচ্ছি সাধারণ তত্ত্বের কথাটা। এমন এমন কথা বলা আছে জানেন সংকেতে, 100 পদ্মা 64 পাহুড়ি, তাহিসরি নাচই ডম্বি বাপুরি। একটা পদ্মফুল, তাদের 64টা পাপড়ি, আর সেখানে হচ্ছে ডম্বি নাচছে। ওই যে বলছিলাম না, সমাজে যাদের কথা বলা আছে নিম্ন শ্রেণীর ডোম চন্ডাল, সবার একদম নিম্ন শ্রেণীর কথা বলা আছে। আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, যে 0190, এই যে আমাদের স্কুলটার যে নাম্বারটা দেওয়া আছে, ভর্তি তথ্য যোগাযোগ যে কোনো বিষয় এই নাম্বারে যোগাযোগ করলে হবে। লাস্টে 8887 09, আমি বলে দিই না, 019081618887। ওকে, যে কোনো বিষয় আপনার হোয়াটসঅ্যাপে না দিলে চলবে। আচ্ছা, ওই যে আবিষ্কারের সময় গ্রন্থের কয়েকটা পৃষ্ঠা পাওয়া যায় না মাঝখান থেকে, আসলে মাঝখান চর্যাপদের 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। আর একটি পদ মণিদত্ত ব্যাখ্যা করেননি, পদ ছিল 51টি। আমরা জানলাম কিভাবে? চর্যাপদ একখানে তিব্বতী অনুবাদ পাওয়া গেছিল এখান থেকে। চর্যাপদের নেপালি চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি, বাট রচিত হয়েছিল 51টি পদ। মোট কতটি পদ ছিল? 51টি। পাওয়া গেছে কয়টি? 46.5টি। মনে থাকবে একটু। আপনারা চাইলে আমাদের লহরী বাংলা বইটাও দেখতে পারবেন, এটা আমাদের শীতের পাশে যদি দেখতে চান কেউ, এটা এক্সক্লুসিভ করে এই তথ্যগুলো একদম ওখানে সুন্দর করে দিয়েছে। এটা আপনাদের জন্য নাকি বোনাস করে দিয়েছে স্যার, সবার জন্য। তাদের তো কথা নেই, বাংলা নিয়ে কোনদিন টেনশন করতে হবে। একটা বই পড়লে প্রাইমারি সব বিসিএস সব একদম শুরু জিস্টু, খালি একটু ক্রিম টু দিয়েছে, বাকি সব পানি রয়ে গেছে, গোল মাঠা এগুলো নিয়ে আসা হয়েছে। কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছিল? 46.5টি। তাহলে চর্যাপদের পদ ছিল বেটা 51টি, আর উদ্ধার করা সম্ভব হয়েছিল 46.5টি। খালি মনে রাখলেই চলো, একটু পরে পরীক্ষা দেবো কিন্তু সবার একদম ইনস্ট্যান্ট ইনশাআল্লাহ। চর্যাপদে কতজন কবির পদ পাওয়া গেছে? চর্যাপদে 23 জন কবির পদ পাওয়া গেছে, লিখেছিলেন 24 জন। এর মধ্যে তন্ত্রী বাবা তেন্তুরির পদ পাওয়া যায়নি, ডক্টর সুদার লারি রম্বি নাম উল্লেখ করেছিলেন, তবে 23 জন কবির কথা মনে রাখলে হবে। পদ লিখেছেন কতজন? 24 জন। কতজন কবির পদ পাওয়া গেছে? 23 জন কবি না। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কি বলেন তো? একটা কথা মনে রাখবেন, 13টি পদ রচনা করে কান্নপা, 13টি পদ রচনা করে কান্নপা পদকর্তাগণের মধ্যে শীর্ষ রয়েছেন। কিন্তু ওই যে 3টা পদ পাওয়া যায়নি, অন্যের মধ্যে কান্নপার একটা পদ ছিল, 23 নাম্বার পদটি কান্নপা লিখেছিলেন, পাওয়া যায়নি। ওটা 23 নাম্বার আপনারা আমার পড়াতে হয় বলে মুখস্থ রাখতে, যে আপনার লাগবে না এটা, আপনি খালি মনে রাখবেন সর্বাধিক পদ, আমি একটু সরে যাচ্ছি দেখতে সুবিধা হবে। সর্বাধিক পদ রচনা করেছেন কান্নপা, তিনি মোট 13টি পদ রচনা করেছেন, বাট পাওয়া গেছে কান্নপা রচিত 12টি, কারণ কান্নপা রচিত একটি পদ পাওয়া যায়নি, 23 নাম্বার পদটি পাওয়া যায়নি। ওকে, দুইটা সর্বাধিক পদ কে রচনা করছেন এখানে আছে সবচেয়ে বেশি, যদি এরকম না এসে আসে চর্যাপদের মধ্যে শীর্ষে কে রয়েছেন পদকর্তাগণের মধ্যে, তো আপনি লিখবেন কান্নপা। শীর্ষে কে রয়েছেন? 8টি পদ রচনা করে ভূষকুপা পদকর্তাগণের মধ্যে দ্বিতীয় অবস্থান রয়েছে। 13টি পদ রচনা করে কান্নপা পদকর্তাগণের মধ্যে শীর্ষ রয়েছেন, আর 8টি পদ রচনা করে ভূষকুপা পদকর্তাগণের মধ্যে দ্বিতীয় অবস্থান আছে। ভূষকুপা, ভূষকুপা, পা কেন? মাথাও তো লিখতে পারতো, তাই না? এটাও দেখাবো আজকে একটা স্লাইড, প্রত্যেকটা আসবে আর একদম তুলে ধরবেন, পরীক্ষা নাই। তাহলে 13টি পদ রচনা করে কান্নপা পদকর্তাগণের মধ্যে শীর্ষ রয়েছেন, আর 8টি পদ রচনা করে ভূষকুপা পদকর্তাগণের মধ্যে দ্বিতীয় অবস্থান রয়েছে। ডান। কোন কবির পদ পাওয়া যায়নি? তন্ত্রী পা বা তেন্ত্রী পা, আর কোনো পদ পাওয়া যায়নি, মনে থাকবে। যদি আসে কোন কবির কোনো পদ পাওয়া যায়নি বলেন তো? দেখছেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের, আমাকে লিখতেছে না, দেখছেন? অন্যরা লিখতে লিখতে আপনারাও শেষ, আমিও শহীদ, কিন্তু এটা কত সুন্দর করে কাজটা করে দিয়েছে। তাহলে কোন কবি রচিত একটি পদ পাওয়া যায়নি? তন্ত্রী পা বা তেন্ত্রী পা রচিত একটি পদ পাওয়া যায়নি। ঠিক আছে, মনে থাকবে। আমি চলে গেলাম, চাইলে স্ক্রিনশট দিতে পারেন, রেকর্ড আবার আমার সাথে লিখতে পারেন, একদম স্টার দিয়ে খালি তন্ত্রী পা বা তেন্ত্রী পা রচিত, একদম বানান সহ দেয়া আছে, পদ পাওয়া যায়নি। ডক্টর শহীদুল্লাহ তাই বলেছেন, লারি নম্বর, কিন্তু আপনি উত্তর তন্ত্রী বা তেন্ত্রী বা বলতে পারেন, কারণ অন্য কোনো
লেখক, কবি, সাহিত্যিক, গবেষক কেউ লারিডম্বির কোন অস্তিত্ব স্বীকার করতে চাননি। এটা মাথায় রাখতে হবে। তানিয়া, এবার আসেন চর্যাপদের কবিদের নামের শেষে পা যুক্ত হওয়ার কারণ কি দেখেন। হ্যাঁ? এই যে পা, পাদ, পদ, পা থেকে পাদ, পদ অর্থাৎ যিনি পাদ পদ পা, এবার উল্টো করে দিছি, অর্থাৎ যারা পদ রচনা করতেন তারাই পদকর্তা বা কবি। তাহলে চর্যাপদের কবিরা কেন পা লিখছেন? পা, পাদ, পদ বা পদ, পাদ, পা, পাদ, পদ, পা, অর্থাৎ যিনি পদ রচনা করতেন তিনি এটা সম্মানসূচক উপাধি আর কি। পদের নাম হিসেবে পা ব্যবহৃত হয়েছে। পদ রচনা করতেন বলে পদ, পা, পদ আর কি। ঠিক আছে, এটা লিখতে হবে না, এটা খালি মনে রাখলে হবে। তারা পদ রচনা করতেন বলে পা লিখতেন, ঝামেলা শেষ। পরে ব্যাখ্যাটা লাগবে না, এটা ডিটেলস পড়বেন, এগুলো সব চলে যাবে। এবার চর্যাপদের কোন সংখ্যক পদগুলো পাওয়া যায়নি? ওই যে এটা একটা ব্যাপার আছে, এটা আমি একটু ব্যাখ্যা করে দিব। ও, এটা ব্যাখ্যা আছে এর মধ্যে, মার্শাল্লাহ, কিন্তু সমস্যা নেই। দেখেন চর্যাপদের 24, 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এর মধ্যে 24 নং পদের রচনা কান্নপা, তিনি সর্বাধিক পদ রচনা করেছেন। 25 নং পদের রচিতা তন্ত্রী বা তেন্ত্রী বা, যার কথা বলেছিলাম, একটি পদও পাওয়া যায়নি। আর 48 নং পদ হলো কুক্কুরিপা। দেখুন কুক্কুরিপা এই যে আছে। ধারণা করা হয় এই কুক্কুরিপা চর্যাপদের একমাত্র মহিলা কবি। যদি প্রশ্ন হয় কোন কবি মহিলা কবি, কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র মহিলা কবি বলেন তো, পারা যাবে? কুক্কুরিপা চর্যাপদের একমাত্র মহিলা। আসেন, চর্যাপদ কত সালে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? তাহলে আবিষ্কারের কথা বলছিলাম না, আর তখন কিন্তু আমি আলোচনার মধ্যে প্রকাশের সনদ বলেছিলাম। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে ওই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সম্বোধনায় প্রকাশিত হয়। চর্যাপদ প্রকাশিত হয়েছিল 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর এর সম্পাদক ছিল, ও আরেকবার প্রশ্ন রিপিট করবো, খুবই গুরুত্বপূর্ণ, ভালো কথা বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার কমেন্ট করবেন, তাহলে কোনো সমস্যা নেই। চর্যাপদের 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এর মধ্যে 24 নং পদের রচিত কান্নপা, 25 নং পদের রচিত তন্ত্রীপা বা তেন্তুরিপা এবং 48 নং পদের রচিত কুক্কুরিপা। হম, একদম আমি সরে গেলাম। আমি সরে গেলে আবার স্টের মনে করেন সামনে বই দেখতেছি, ওই জন্য আমি সামনে আসি। বাট আমার সামনে যারা আছে তারা জানে যে বাংলা সাহিত্য গত 23 বছরে আমার কোনো স্ক্রিপ্ট, কোনো বই, কোনো নোট কিছু লাগে না, ক্লাসে কখনো লাগেনি। হ্যাঁ, কুকুরিপা 2টা লিখছে তো, আরেকটা আছে, রাইট। তাহলে এর মধ্যে সর্বাধিক পদ রচনা করেছেন কান্নপা, 13টি পদ পাওয়া গেছে, 12টি। আর তন্ত্রী বাবা তেন্ত্রী বাবা একটি পদও আছে, একটাই লিখছে সেটাই নাই। আর কুকুরিপা 2টা লিখছেন, তার মধ্যে একটা আছে, তা নিয়ে একটা সীমা। এবার ক্লিয়ার? এই 3টা পদ হারাই গেছে 24, 25। আর 23টা পদটা খণ্ডিত পাওয়া গেছিল, ওটা রচিত বর্ষিত, একটা পদ খণ্ডিত পাওয়া গেছে। তাহলে এটা হয়ে গেল না। এরপর আমরা এটা আসতেছি, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে এটা প্রকাশ করা হয়। ডান। এটা আগামীকালকের ক্লাসটা অন্যরকম, একটা ভিন্ন আঙ্গিক হবে, এক্সক্লুসিভ একটা ক্লাস হবে, আপনার জীবনের সেরা ক্লাস হতে যাচ্ছে আগামীকাল ঠিক রাত 9:30টায়। একদম বদলে দেব কালকের ইতিহাস। তবে ধর্মীয় কিছু স্পর্শকাতর বিষয় আছে, ওই জায়গাটা আমি একটু সেন্সর করে বলবো, কারণ ওটা কাউকে আঘাত করার জন্য না, ওই কাব্যে যেভাবে আছে সেভাবে বলবো, কিন্তু একটু আমি সেন্সর করে করে বলবো। চর্যাচর্য বিনিশ্চয়। আচ্ছা, কোন 4 গ্রন্থ 1000 বছরের? চর্যাপদ কি নামে প্রকাশিত হয়েছিল আগে দেখেন। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে কিন্তু চর্যাপদ প্রকাশ করা হয়েছিল। আমি সরে যাচ্ছি, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। আর এখানে 4টে, সরোপর দোহা, কৃষ্ণাচার্য এবং চর্যাপদ, যেটা চর্যাচর্য বিনিশ্চয় বলা হয়। তাহলে চর্যাচর্য বিনিশ্চয়, সরোপদ, কৃষ্ণপদ দোহা এবং ডাককর্ণ। আমরা উল্টো ভাগ করে যদি বলি ডাককর্ণ, সরোপার দোহা, কৃষ্ণাচার্য দোহা এবং চর্যাপদ, অর্থাৎ যেটিকে চর্যাচর্য বিনিশ্চয় বলা হয়। এই 4টা বই একত্রে চর্যাপদ নামে পরিচিত। আপনি চাইলে এটা লিখে নিতে পারেন, চাইলে স্ক্রিনশট দিতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কোন 4টা বই? ডাককর্ণ, সরোপার দোহা, কৃষ্ণাচার্য এবং চর্যাপদ। ঠিক আছে, ওকে, কোথাও যাবেন না, আপনাদের জন্য আজকে প্রশ্ন আছে, আগে দেখানো যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আসুন,
হুম। এবার আসুন, এটা গেল পদ্য গান ও দোহা। হ্যাঁ? পরের প্রশ্নে আসেন, চর্যাপদগুলো কোন ভাষায় রচিত ছিল? অবশ্যই বাংলা, তবে বাংলা ভাষার প্রাথমিক যুগে রচিত হয়েছিল এই অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে এটার নাম আবিষ্কারক বলেছেন সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা, একদম আন্ডারলাইন করা আছে। চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায়, তবে গবেষকগণ মানে আবিষ্কারকই বলেছিলেন কি জানেন, চর্যাপদ সান্ধ্য ভাষায় রচিত, কতক বোঝা যায় কতক বোঝা যায় না, আলো আধারী ভাষা বলেছিলেন তিনি। এটা মনে থাকবে। যদি আসে কোন সাহিত্যকর্মে আলো আধারী সান্ধ্য মানে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটেছে বা আলো আধারী ভাষার, আপনি চোখ বন্ধ করে বলবেন চর্যাপদে। তাহলে আবিষ্কারকই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছিলেন। তার মতে কতক বোঝা যায় কতক বোঝা যায় না। এই অবস্থায় সর্বপ্রথম এগিয়ে আসলেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। 1914 সরি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তিনি তার বিখ্যাত ওডিবিএল গ্রন্থে চর্যাপদের ভাষা তাত্ত্বিক দিক বিশ্লেষণ করে দেখালেন যে এটি বাংলা ভাষা আদি নিদর্শন। আর প্রবোধ চন্দ্র বাগচি 1938 সালে আরেকটা চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেছিলেন। এই আর কি। তাহলে আমি পরে অংশে যাচ্ছি ভাইয়া, আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা। কে কবে প্রথম চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন? একদম সোজা কথা, 1926 খ্রিস্টাব্দে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে, অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে চর্যাপদের ভাষাতাত্ত্বিক দিকগুলো বিশ্লেষণ করে দেখালেন এটা বাংলা ভাষার আদি নিদর্শন। লেখা হয়ে গেলে ইয়েস, ওকে, ডান, যা ইচ্ছা তাই দেন, আপনাদের ইচ্ছা। তবে আমি সংকেতটা চাচ্ছি যে আপনাদের লেখাটা হয়ে গেছে এটা বোঝার জন্য। ডক্টর সুনীতি কুমার চট্ট, ওকে স্যার, থ্যাংক ইউ। পূর্ণা কান্তি শর্মা, আর এনিবডি, কেউ কথা বলবেন? ওকে, আমরা পেয়েছি, থ্যাংক ইউ। কে কবে চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেন? ঠিক 1 বছর পরে 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে বিশদ আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন তিনি। 26 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, 27 সালে কে কবে প্রথম চর্যাপদের, ওই যে বললাম ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি 1938 সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। ওইটা না হলে বোঝাই যেত না কোনটা কোনটা পেয়েছি কোনটা কোনটা পাইনি, কি ঘটেছিল এটা। ঠিক আছে, আরো পরে আরো বিপক্ষ, এখনো গবেষণার থেমে নেই কিন্তু। এই যে 2017 সালের বই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি বেশ কিছু চর্যাপদ প্রকাশ করেছেন, এগুলোর সাথে মিল নেই, করেছেন তিনি। রচনাকাল নিয়ে একটু মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যে প্রাচীন যুগ যেটা দেখাইছিলাম মনে আছে, এই যে 650 থেকে 1200, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 950 থেকে 1200, এর মধ্যে এটা কিন্তু শুরুতে আজকে দেখাইছি সুন্দর করে। আগে প্রশ্ন দেখবেন। আচ্ছা, তিব্বতী অনুবাদ 1938 খ্রিস্টাব্দে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। এ কবে প্রথম চর্যাপদের, আর কথা বলতে চাইলে সিক্রেট গ্রুপে থাকবে। আর সমস্ত ক্লাসগুলো আমাদের সিক্রেট গ্রুপে রক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে রিপিট ওখান থেকে দেখে নিতে পারবেন যে কোনো প্রশ্ন পিডিএফ থাকবে ইনশাআল্লাহ। চর্যাপদ স্যার বলেছেন যে পিডিএফে দেওয়া হবে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে, চর্যাপদ বাংলা সাহিত্যে আদি কবিকে দেখেন, এটা একটা ঝামেলা আছে। সবাই বলেছেন লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চর্যাপদের আদি কবি হলেন সবরপা। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা সাহিত্যে আদি কবি সবরপা চর্যাপদের, আর লুইপা বলেছেন অর্থাৎ বাকিরা সবাই বলছেন লুইপা। লুইপা বলেছেন পট্টা মনে আছে আপনাদের? প্রথম লাইন বাংলা সাহিত্যে, কা তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠাই কালো, লাইনটা কি দেখেন, কা তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠায় কালো, কা তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠায় কালো। শ্রেষ্ঠ শৈলমার এই দেহ, আর তাতে 5টি ডাল চঞ্চল চিত্তে কাল প্রবেশ করেছে, ধ্বংস প্রবেশ করেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের প্রথম কবি কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের প্রথম কবি হলেন সবরপা। বাকিটা লাগবে না, এটা ব্যাখ্যা করার জন্য দিচ্ছি শুধু।
একটু মনে রাখলে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যে চর্যাপদের আদি কবিকে বলেন তো? সবরূপা। আগেই বলছি কিন্তু একটু আগে, মনে আছে কথাটা? সবরূপা। বাট বাকি সবাই লইপা, এবং লইপার পরটাও দেখাইছি, কা তোর বড় পাঞ্চবী ডালো চঞ্চল দেখবে। আচ্ছা গেল, এটা দরকার নেই আর। নবচর্যা গীতিকোষকে প্রকাশ করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। উনি 101টি পদ প্রকাশ সংগ্রহ করেছিলেন নবচর্যা গীতিকোষ, সর্বশেষের আগে আর কি। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, যদি আসে তাই। পরেরটা যাব। চর্যাপদ কোন ছন্দে রচিত? বাংলা সাহিত্যের ছন্দই 3টা, মনে রাখবেন। বাংলা সাহিত্যের ছন্দ 3টা, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। আধুনিক ছন্দ বিচার করে চর্যার পদকর্তাগণ পদ রচনা করেননি, তবে বাংলার প্রচলিত কোন ছন্দে ফেলতে হলে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে ফেলতে হয়। তাহলে কোন ছন্দে বলেন তো? মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদ কোন ছন্দে বলেন তো? হ্যাঁ, এই যে মাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত, এই মাত্রাবৃত্ত ছন্দে নিয়ে একটা এক্সক্লুসিভ ক্লাস দেবো, সেদিন সবার জন্য ওপেন করে দেবো বাংলাদেশে। এই ক্লাসটা করার জন্য কতজন সেদিনে বললো, স্যার ক্লাসটা কোথাও আছে রেকর্ডেড? হ্যাঁ, ওইটা কোনটা কোন ছন্দ, ছন্দ নিয়ে বললাম, এইমাত্র বললাম পিঙ্কি দাও যে ছন্দ নিয়ে আমরা একটা এক্সক্লুসিভ আলোচনা করবো। ধরার সাথে যেন বোঝায় কোনটা কোন, এটা কারণ একটা একটা আসতে করবো। আমি তো আসতেই যাচ্ছি, সব রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে। আস্তে আস্তে গেলে রাত পার হয়ে যাবে ভাইয়া, প্লিজ। কিন্তু এটা চর্যাপদের কোন মহিলা কবি কেন একটু আগে না বলা হয়েছে? কুক্কুরি পাই, দেখেন কুক্কুরি পাই চর্যাপদের একমাত্র মহিলা কবি। তখনও বললাম, এখনো বললাম, আপনারা একটু অ্যাডভান্স হবেন, আপনাদের লাভ হবে। একটু অ্যাডভান্স লেভেলে আপনাদের লাভ হবে। এরপরে যদি মনে হয় এই ক্লাসগুলো সিক্রেট গুলো সব রেকর্ড থাকবে, এমনকি পিপিটি গুলো থাকবে। ঠিক আছে, আপনাকে অ্যাডভান্স করার জন্য আমি। তাহলে কোন কবি মহিলা কবি বলেন তো? একটু আগে না বলছেন, সম্ভবত পরে যারা যুক্ত ছিলেন তাদের জন্য একটু সমস্যা হচ্ছে ধরতে। কুকুরি পা। আচ্ছা, আমি কি এইরকম যেমন আরো চলে যাবো, চলে গেলে কিন্তু আপনারা ঘুমাই পড়বেন, আমি আগেই বললাম, আমি জানি কি হয়। ঠিক আছে, আমি জমানোর জন্য শুধু এটা। চর্যাপদের 6টি প্রবাদ প্রবচন রয়েছে। চর্যাপদের 6টি বিখ্যাত প্রবাদ প্রবচন রয়েছে, জানেন? আপনা মাংসে হরিণা বৈরী, হরিণ তার নিজের মাংসের জন্য জগতের শত্রু, দুহিল দুধু নাহি বেন্টে সামায়। তাহলে আপনি স্টার দিয়ে লিখলে হবে চর্যাপদের 6টি প্রবাদ প্রবচন রয়েছে লেখেন। চর্যাপদে কয়টি প্রবাদ প্রবচন রয়েছে? প্রশ্ন লেখা দরকার নেই, আপনি স্টার দিয়ে লিখলে হবে। কয়টি? প্রশ্ন উত্তর সব সিক্রেট গ্রুপে থাকবে। চর্যাপদের কোন কবি বাঙালি ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যে সবরূপা, তবে একটি পদে ভূসুকুপা নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন। আজি ভূসুকি বাঙালি বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবরূপা, তবে একটি পদে ভূসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। আজি ভূসুকু বাঙালি ভৈলি। আজি ভূসুকুপা পুরোপুরি বাঙালি হয়ে গেল। আজি ভূসুকু বাঙালি। ওকে, পরের লাইনটা আরো কঠিন। করুন নিজ ঘরণী চন্ডালে লেলি। আমি এদিক সরে যাই, তাহলে লাইন দেখতে সমস্যা হবে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে যদি পরীক্ষা আসে বাঙালি কবিকে, তাহলে সবরূপা। আর কোন কবি নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন? বসুকুপা। তানিয়া পরেরটা যাব। তাহলে বলবেন, স্যার এত দ্রুত যে ধরতেই পারি নাই, তাই না? যাবো পরেরটা, লিখতে হবে না এটা, আজি বসুকুপা রাখলাম। দুইটা দুই রকম, একটা সবরূপা একটা বসুকুপা, লিখলেই হবে। আলোচনা আছে, রেকর্ড হবে সব। যাবো পরেরটায়। বলেন ওকে বলে দেন একজন, ওকে বা ইয়েস বলে দেন, নাহলে বলবেন। বলেন ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছন্দ ভাষা কি আসলে? এটা আমি এক কথা বলি, এটা লাগবে না, লিখবেন না, কিছুই লিখবেন না। ছন্দ ভাষা মানে হলো যে ভাষা তার পরিপূর্ণ রূপ পায় নাই। কত কালো কত অন্ধকার বোঝা যায়। সন্ধ্যায় দেখবেন সব দিনের আলো মিটেও যায় না, আবার পুরো রাতের অন্ধকার আসে না। আলো হাতেরই কতক বোঝা যায়, কতক বোঝা যায় না, দূর থেকে আসলে বোঝে না, তবে কাছ থেকে আবার চেনা যায়। এরকম এই ভাষাকে বলে ছন্দ ভাষা বা আলো আধারী ভাষা। যে আধার, যে ভাষার রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক, অর্থাৎ আলো আধার মতো, সে ভাষাকে পঠিত শান্ত ভাষা বা আলো আধার ভাষা। পরিপূর্ণ হয় না, কারণ শুরুর দিকে তো, তাই এটা লিখতে হবে না, কিন্তু লিখবেন না, খালি মনে রাখবেন চর্যাপদ শান্ত ভাষায় রচিত। চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে সবরূপা চর্যাপদের শ্রেষ্ঠ কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে সবরূপা চর্যাপদের শ্রেষ্ঠ কবি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না, যদি আসে তাই দিয়েছে এটা। বাকি আগের গুলো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, গুরু বাক্য শিরোধার্য মনে রাখবেন। চর্যাপদের সর্বশেষ কবিকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ধর্মপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভট্টাচার্য সবরপা, ধর্মপা চর্যাপদের সর্বশেষ কবি। ওনার পর আর কোন পদ রচিত সর্বশেষ কবি। সর্বপদ রচনা করেন কে দেখেন, মানে চর্যাপদ সর্বশেষ আবিষ্কার করেন কি, মূলত এই বিষয়টা সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ সাহেবুল ইসলাম না 2017 সালের বইমেলা সর্বশেষ সংস্করণটা প্রকাশ করেছিলেন। এই ছিল আমাদের মোটামুটি চর্যাপদের আলোচনা। এখন আমি আপনাদের একটু সয়েল টেস্ট করব। খাতার দিকে তাকাবেন না, সব দৃষ্টিটা আমার দিকে থাকবেন। বিগত বিসিএস প্রাইমারি নিবন্ধন 3টা পরীক্ষায় যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার আলোকে আমরা বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি আসার মতো। আশা করি এই ক্লাসের বাইরে আপনাদের একটা ওয়ার্ড আর পড়তে হবে না। যদি আপনি এটা আরেকবার শুনেন, রেকর্ডটা শুনে পুরো নোট করে ফেলবেন। ঠিক আছে, চর্যাপদ নিয়ে কালকে আমরা আরেকটা এক্সক্লুসিভ ক্লাস দেবো, ঠিক ভিন্ন আঙ্গিকে। কোন রাজবংশ আমলে চর্যাপদ রচনা শুরু হয়? বলেন, পাল, সেন, মোগল, তুর্কি। কে উত্তর দিবে? ওয়াও, সবাই এক ক ক দিচ্ছে আমাদের অনলাইন পেজে 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 কে কে দিচ্ছে একটু দেখেন তো। পিঙ্কি ধর এ এ একদম উত্তর ঠিক, কালার হয়ে গেছে, পাল। হ্যাঁ একদম, কংগ্রেচুলেশন, সবার হয়েছে পাল। দেখছেন, এখন আর কোনো সমস্যা নেই। নেক্সট, প্রাপ্ত পদের চর্যাপদের কতজন পদকর্তা রয়েছে? প্রাপ্ত চর্যাপদের কতজন পদকর্তা পাওয়া গেছে? ক 19, খ 23, গ 25, ঘ 27। দেখি অনলাইন অফলাইন কে কোনটা উত্তর করে। 23 জন, হ্যাঁ 23 জন পাওয়া গেছে, ঠিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, সব ক্লাস থাকতে হবে, পুরোটাই আমাদের সিক্রেট গ্রুপে সেভ থাকবে, প্রাইভেট গ্রুপে অবশ্যই। শুধু সেভ না, পিপিডি সহ বাসায় চলে যাবে, পিডিএফ, এমনকি বই। আপনি ভালো করুন, কারণ অ্যাচিভমেন্টের আজকে বাইকে আসতেছিলাম স্যারের সাথে, এক দুজনের সাথে পরিচয়, কথা সালাম দিয়েছে, অ্যাচিভমেন্টের স্টুডেন্ট, দুজনেরই দুটো ভালো জব। কোন ছন্দ রচিত এটা বলেন। পিঙ্কি ধর বলছে সিক্রেট গ্রুপে কিভাবে জয়েন করবো, জানার কথা। স্যার কথা বলবেন আপনাদের সাথে, মৃদুল স্যার কোথাও যাবে না, মৃদুল স্যার আসতেছে, সিক্রেট গ্রুপে জয়েন থেকে আরম্ভ করে সব কিছু বলে দেবেন। ও, মাত্রাবৃত্ত হয়ে গেল, মার্শাল্লাহ, এত গ্রেট। কোন কবি নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন? এইটা যদি বলতে পারেন তাহলে বুঝো ক্লাসে মনোযোগী ছিলেন আপনারা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বলেন। সবাই ডি, সবাই ডি, সবাই ডি। ওয়াও, ক্লাসে তার মানে সবাই খুব মনোযোগ ছিলেন, থ্যাংক ইউ। আজি ভুসুকু বাঙালি, তাহলে মানে খুব বেশি কঠিন মনে হয়েছে, বলেন তো পড়াটা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্চের আদি কবি মনে করেন? এইটা যদি উত্তর করতে পারেন। হরপ্রসাদ শাস্ত্রী কাকে, রুইপা, সবরপা, ভুসুকুপা, খান্ডপা? এটা একটু ঝামেলা আছে। রাইট, বি উত্তর করেছেন কেউ, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে বি হবে, বুঝছেন ইব্রাহিম ভাইয়া। আর বাট চর্যাপদের আদি কবি, এটা উত্তরটা ভুল হয়েছে, সর্বাধিক পদ রচনা কান্নপা, উত্তরটা এটা হবে, এটা ভুল ক্রমে এটা হয়ে গেছে, খেলার করার সময় এটা ভুল হয়েছে, সমস্যা নেই, আমি আছি। কারণ সব সঠিক উত্তর দিয়ে দিলে পরে যখন অন্যদের হাতে নোটটা চলে যাবে ওইটাই পড়বে, দরকার ক্লাসে আমরা একটা বলার জন্য কিছু এটা এটা বলার দরকার নেই কাউকে, এটা শুধু আপনাদের জন্য বললাম, আমরা একটু করে ইচ্ছে করি। নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা। সবরূপা কে ছিলেন? আদি সিদ্ধাচার্য, চর্যাকর, শবরীর প্রতি, না হস্তি বিশারদ? সবরূপা কে ছিলেন বলেন। এটা আরেকটা প্রশ্ন না, এটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পরি। হ্যাঁ একদম ঠিক, চর্যার পদকর্তা বাবা চর্যাকর। ওয়াও, আপনার এত কেমনে পারেন, মার্শাল্লাহ। এর বাইরে লাগবে না, কিন্তু আগেই বললাম চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি কবি দিয়ে, এবার আসেন বাংলা সাহিত্যের আদি কবি দিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাকি কষ্ট করে প্রশ্নগুলো সাহিত্য, আপনি বুঝতে পারছেন, একদম এই মুহূর্তে দেশের সর্বোচ্চ হিট লেভেলের প্রশ্ন। লইপা, থ্যাংকস, আমরা বেশি সময় নিলাম না। আচ্ছা, চর্যাপদের কবিরা ছিলেন কি এটা বলেন। এটা লাস্ট বিসিএস এ এসেছিল, এটা যদি বলতে পারেন তাহলে বুঝবো আজকের। এইখানে আটকে গেলেন না, দেখেন
থ্যাংক ইউ ভেরি মাচ। সহজীয়, আমি সহজানি কথাটা বলি নেই, বাট আমি সহজীয় বলেছিলাম বারবার কয়েকবার, বৈদ্য সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। এই জন্য প্রশ্নটা আমি ইচ্ছা করি, তখন যদি সরাসরি সহজানি বলতাম আপনার উত্তরটা দিয়ে ফেলতেন। বৈদ্য সহজিয়া, সহজিয়া থেকে দেখেন আর কোথাও নেই সহজিয়া সম্প্রদায়। ওয়াও, 1 ঘন্টা কাটায় কাটায় একদম পুরো 1 ঘন্টা আপনার আমার সাথে ছিলেন। 30-এ শুরু হয়েছে, 30-এ শেষ হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ বেসিক বাংলা ক্লাসে যুক্ত থাকার জন্য। সিমেন্ট জব প্রোগ্রামের পক্ষ থেকে দেখা হবে আগামীকাল রাত 8টায়। 8টায় না 9:30, ভুল কমে 8টা আছে। মৃদুল স্যার চলে আসলে আপনাদের সাথে কথা বলবে, কেমনে আপনার সিক্রেট গ্রুপে ভর্তি হবে, কোথায় কি, এটা ডিটেইলস আলোচনা। আচ্ছা স্যার, এখানে লেখা আছে চর্যাপদের মধ্যে ক্লাসটি হইলো এবং পিডিএফ এক্সাম প্রশ্ন, মানে এর আগে আমরা কিন্তু কালকে একটা এক্সাম নিব, তো এক্সামটা কালকে নিচ্ছি না, এরপরে নিব। ব্যতীত চর্যাপদ সম্পর্কিত বিস্তারিত আপডেট, তথ্যবহুল আরো আলোচনা এবং বিগত বছরের প্রশ্ন পেতে অ্যাসাইনমেন্ট জব প্রোগ্রামের লেকচার শিট পড়তে হবে তাদেরকে, এবং লেকচার শিটের বাইরে আলাদাভাবে আর কোনো বই কিনতে হবে না, শুধু আপনার বইটি তাদেরকে আমি দেবো, এটা বলে দিছি, ঠিক আছে? এর বাইরে আর কিছু করতে হবে না, শুধু চর্যাপদ না, আমাদের যে জিনিসগুলো লাগবে এর বাইরে কিছু করতে হবে না, কারণ সেখানে আমাদের লেকচার শিটেই আছে হলো প্রায় 200-250 উপরে কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো পড়লে আপনার কিছু করতে হবে না। এবং স্যার এত সুন্দর করে লেকচার শিটের যে ব্যাখ্যাগুলো দিয়েছে যে আপনারা মানে সবচেয়ে বেশি খুশি হবেন যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো লেকচার শিট বলেন আর কোনো গাইড বই বলেন অত সুন্দর করে দেওয়া নেই, কঠিন ভাবে দেওয়া আছে। এবং এগুলোর উপর টোটাল হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হলো আধুনিক যুগের উপর কিন্তু সলভ ক্লাস হবে। এই সলভ ক্লাসগুলোতে কিন্তু আপনাদের পুরো লেকচার শিট গুলো যখন পড়ে ফেলবেন তখন দেখবেন যে আপনার যে জায়গাগুলোতে আপনাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু স্যার সুন্দর করে সলভ করে দিবেন, বুঝতে পারছেন? 15 মিনিট ক্লাস পেয়েছি, তারাবি নামাজে ছিলাম। হ্যাঁ, এখন আপনাদের এই বিষয়ে আমি একটু কথা বলবো। আগামীকাল যারা আমাদের এই গোল্ডেন ব্যাচে যারা ভর্তি হয়েছেন, হ্যাঁ কথা বলা যাবে, একটু আপনি ইয়ে করেন, সবাইকে অ্যাডমিট করে দেন। হ্যাঁ, অ্যাডমিট করে দেন। একজন করে। আমি একটু কথা বলে রাখি আপনাদের, আপনারা পরে কথা বলেন, আগে একটু খালি শুনবেন। আগামীকাল আপনাদের যাকে যাকে ফোন দেওয়া হবে, যাদের হচ্ছে হলো পুরো কোর্সের টাকা হচ্ছে পেইড করা আছে, আমি আবার বলি পুরো 1400 টাকা পেইড করা আছে, তাদেরকে আমরা আলাদাভাবে একটা ফেসবুক হচ্ছে গ্রুপে আপনাদের হচ্ছে নিয়ে যাব। সেই ফেসবুক গ্রুপে আজকের যে ক্লাসটি পেয়ে গেলেন, পুরো বেসিক আকারে যে ক্লাসটি পেয়ে গেলেন, এবং এই ক্লাসের স্যার যা যা লিখেছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত যে পিডিএফটা আছে সেই পিডিএফটাও পেয়ে যাবেন ওই গ্রুপে। এবং ওই গ্রুপেই কিন্তু আপনার হচ্ছে এই টোটাল ক্লাসের হচ্ছে কি পেয়ে যাবেন, পুরো রেকর্ডটা পেয়ে যাবেন। এই রেকর্ড গুলো কিন্তু আপনাদের সারা জীবন, যতদিন পর্যন্ত আপনার চাকরি হয় নাই ততদিন পর্যন্ত আপনি টেনে 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 পড়তে পারবেন। এর জন্য আর পৃথিবীর কোথাও, মানে বাংলাদেশের কোথাও আপনাকে কোনো দরবেশ বা পীর সাহেবের কাছে যাইতে হবে না, এক অ্যাচিভমেন্টের কাছে থাকলেই এনাফ। আমি আবারও বলে দিলাম। তো সিক্রেট গ্রুপে কিন্তু এখনো কাউকে আমরা ইন করাই নাই, কিন্তু আমি আবারও বলে দেই, সিক্রেট গ্রুপটার নাম হচ্ছে প্রাইমারি গোল্ডেন ব্যাচ। এখন কথা হচ্ছে, কালকে যখন আপনাকে ফোন দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার যখনই ওই যে পুরো টাকাটা যখন হয়ে গেছে, তখন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার 0198161887 যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনার ফেসবুক পেজের আপনার হচ্ছে জাস্ট লিঙ্কটা একটু পাঠিয়ে দিবেন যে আমার ফেসবুক হচ্ছে হলো আইডিটা হচ্ছে এইটা, আমি তৎক্ষণাৎ আপনাকে সুন্দর করে ওই গ্রুপে ঢুকাই দিব। কিন্তু আপনি ক্লাস করবেন হচ্ছে জুমে, আর হচ্ছে আপনি সবকিছু রেকর্ডটা পাবেন একদম একটা সিক্রেট গ্রুপে। কথা মনে হয় ক্লিয়ার? আর নেক্সটে কিন্তু আমরা এইভাবে আমরা পেজে কিন্তু ক্লাসগুলো দিব না, হয়তো বা কালকে স্যার যদি চাই এরকম 2-4টা ক্লাস দিব, কিন্তু সব ক্লাস দেওয়া যাবে না। সব ক্লাস দিলে হবে কি, যে আপনার কষ্ট করে আপনাদের কষ্টের টাকায় হচ্ছে এই যে সুন্দর ক্লাসগুলো পাচ্ছেন, আর অনেকেই হচ্ছে মানে তারা হচ্ছে মানে বিনামূল্যে পাচ্ছে। তা বিনামূল্যে পাওয়ার জন্য তো আমাদের অসংখ্য ক্লাস আছে, সেগুলো করবে তাতে কোনো সমস্যা নেই। তবে এর চেয়েও এক্সক্লুসিভ হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে। আমি এতটুকু বলবো যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি একটাবার ঘুরে আসবেন অনলাইনে, যে তাদের যে ক্লাসগুলো আছে, কিন্তু এই যে
একদম বেসিক ক্লাসগুলো কিন্তু এইভাবে না, জাস্ট আসে একটু আলোচনা করে ওই পর্যন্ত কিন্তু শেষ। কিন্তু আমাদের কি টোটাল আলোচনা হবে, আলোচনার পরে হচ্ছে কিছু হচ্ছে কুইজ হলো থাকবে, যেগুলো হচ্ছে খুব কঠিন কঠিন প্রশ্ন সেগুলো থাকবে। আর বাকি টোটাল যা কিছু আছে সবগুলো হচ্ছে পিডিএফ এ চলে যাবে, রেকর্ডটা থেকে যাবে। আমাদের লেকচার শিট গুলো পড়বেন, টোটালটার উপর কিন্তু একটা হচ্ছে কি হবে, এক্সাম হবে, সলভ ক্লাস হবে। সলভ ক্লাস হয়ে গেলেই আমি আবারও বলতেছি, আমাদের লেকচার শিট, আমাদের ক্লাস, আমাদের হচ্ছে হলো পিডিএফ, টোটাল এইগুলোর বাইরে এবং আমাদের হচ্ছে ক্লাস টেস্ট, এগুলোর বাইরে আপনি কখনো কোনো কিছুর আপনার দরকার হবে না। আমি আবারও বলে দিলাম, আপনি নিশ্চিত থাকেন, আপনি হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ মার্কস পাবে আপনিও সেটা পাবেন। যদি 75-এর মধ্যে কেউ যদি 69, 71, 72 পায় আপনিও সেটা পাবেন, এতটুকু এনশিওর থাকবেন। বিশ্বাস রাখুন অ্যাচিভমেন্টের সাথে, অ্যাচিভমেন্ট আপনাকে সর্বোচ্চ সাফল্যতার চূড়ায় নিয়ে যাবে। স্যার এতটুকু পোস্ট করবে, হ্যাঁ পোস্ট আর কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। আনমিউট করে পোস্ট করেন একজন একজন করে। স্যার নমস্কার, আমি পবন কান্তি শর্মা বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলেন। হ্যাঁ, আপনি যে বলেছিলেন আগামীকাল যারা ফুল টাকা দিবে তাদের একটা আলাদা একটা গ্রুপ করবেন। তাহলে স্যার আমার কিছু টাকা বাকি ছিল, 900 টাকা মতো বাকি ছিল, 500 টাকা দিয়েছিলাম আমি, জি আর 900 টাকা মতো বাকি ছিল আর কি। আমি টাকাটা আগামীকাল যদি আমি টাকাটা দিতে চাই, এবং কয়টার মধ্যে দিতে হবে টাকাটা? আপনি 11টার মধ্যেই দিয়ে অবশ্যই এই যে নাম্বারটা পাঠিয়েছেন 09081618887 এই নাম্বারে আপনি অবশ্যই টাকাটা পাঠানোর পরে আপনি অবশ্যই সেখানে একটা স্ক্রিনশট অথবা হচ্ছে কোনো একটা ডকুমেন্টস আপনি পাঠিয়ে দিবেন। আর এর আগে যে টাকাটা পাঠিয়েছেন 500 টাকা, সেটারও একটা কাইন্ডলি ডকুমেন্টস দিবেন, কারণ ডকুমেন্টস না থাকলে তো আপনি এখানে কথা বলতে পারতেন না বা এখানে ক্লাসে আপনি আসতে পারতেন না। ঠিক আছে, এটা দিলেই আমি সরাসরি আপনাকে হচ্ছে সিক্রেট গ্রুপে নেব। সিক্রেট গ্রুপে নেওয়ার জন্য আমাদের হচ্ছে অ্যাডমিন পর্যায়ে যারা আছেন তারা কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবে, কথা বলার পর একটা একটা ধরে ধরে আমরা সিক্রেট গ্রুপে নিয়ে যাবো। ঠিক আছে, সরাসরি জুমে ক্লাস করবেন, জুমের ক্লাসটি আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে হচ্ছে ডাউনলোড দিয়ে এটাকে আমরা সিক্রেট গ্রুপে নেব, নাম্বার 1। নাম্বার 2, পুরো ক্লাসটি হচ্ছে আমরা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে হচ্ছে পুরো লিঙ্কটা পিডিএফ আকারে নিয়ে আমরা সিক্রেট গ্রুপে দেবো। সিক্রেট গ্রুপে যখন আপনি ক্লিক করবেন, স্যারের টোটাল যত লেখা আছে সব কিছু কিন্তু একদম সিরিয়ালি পেয়ে যাবেন। আপনাকে যেমন লিখতেছেন সেটাও আর করতে হবে না ওই সময়। কিন্তু এইগুলো কি করবেন, ক্লাসের সময় লেখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার ভিতরে যে পরে যে কুইজ প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। কিন্তু এখন না লিখলে পরবর্তীতে 150টা ক্লাস এত বেশি হয়ে যাবে যে আপনি আসলে তখন কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা ধরবো কোনটা পড়বো, থাক এখন না পরে, কিন্তু পরে বলে কিন্তু আপনি আর সময় পাবেন না। বুঝতে পারছেন, সময়ের কাজ সময়ই করবেন। কারণ বাংলাদেশে হাজার হাজার সুন্দর সুন্দর গাইড বই আছে না, কিন্তু দেখেন সবাই বই কিনে ফেলে রাখছেন কিন্তু কেউ পড়েন না। ঠিক তেমনি এই ক্লাসগুলো কিন্তু আপনার প্রতিটা ক্লাসই ভালো লাগবে, কিন্তু তার সাথে আপনাকে যে কাজটা করতে হবে যে হচ্ছে সময়ের কাজটা সময় করবেন। হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। আরেকটা কথা হলো স্যার, শীতটা আমরা কখন মানে এটা আমরা কখন খাবো? 15 তারিখের পর পাবেন, এটা নিয়ে কথা হয়েছে, 15 তারিখের পর পেয়ে যাবেন। ক্লিয়ার, 15 তারিখের পর পেয়ে যাবেন, সবগুলো শীত 15 তারিখের পর পেয়ে যাবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্সটা হচ্ছে একটু আমাদের পুরো বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা অনেক সংস্কার করা হচ্ছে, কারণ তো জানেনই যে মানে জুলাই অভ্যুত্থানের আগের অনেকগুলো কোশ্চেন ওই সরকার কেন্দ্রিক ছিল, বাট সেগুলোকে আমাদের হচ্ছে কিছু বাদ দিতে হবে এবং স্বাধীনতার কিছু অংশ রাখতে হবে, আবার হচ্ছে হলো নতুন কিছু অংশ আমাদের ইন করাতে হবে যেগুলো আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাংলাদেশের হচ্ছে প্রেক্ষাপটটাই এইরকম, বৃষ্টি যেদিকে আপনাকে ছাতা সেই দিকেই ধরতে হবে, তাহলে কিন্তু আপনি হচ্ছে কোয়ালিফাই করতে মানে হতে পারবেন। আর সেই বিষয়গুলো আমাদের হচ্ছে নিয়েই আমরা কিন্তু কাজগুলো করতেছি। আপডেট ইচ্ছা করলে কিন্তু ওগুলোই কিন্তু আপনারা দিতে পারতাম, কিন্তু এই কাজটা আমরা করবো না। আমরা আপডেটের সাথে সময়ের সঙ্গে আগামীর পথে আপনাদের সঙ্গে আছি এবং আপনারা যাতে করে ভালো কিছু করতে পারেন এবং হচ্ছে মানে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু মাথা রাখবেন। এটা কিন্তু আমার কথা হচ্ছে স্যারদের সঙ্গে কথা বলা আছে, আর আমাদের অ্যাচিভমেন্টের মেইন উপদেশটা হচ্ছে আমাদের হচ্ছে এস আলম স্যার, এবং স্যারকে নিয়ে আমরা সব স্যারকে নিয়ে বসছি। একটাই কথা যে এখানে প্রাইমারি পড়াচ্ছি ভালো কথা, কিন্তু প্রাইমারি পড়াটা আমরা পড়াবো না, আমরা পড়াবো হচ্ছে পুরো বেসিক বিসিএস
স্টাইলে, পুরো বিসিএস এর রিটেন এবং হচ্ছে প্রিলি স্টাইলে যে পড়াগুলো আছে সেই পড়াগুলোই আমরা পড়াবো, যাতে করে আপনাকে এই যে ধরেন যে 200 মার্কসের যে প্রশ্ন আছে বিসিএস প্রিলির জন্য, প্রাইমারির সঙ্গে যে হচ্ছে 100 ধরেন যে 30 বা 40 মার্কসের কিন্তু কিন্তু হচ্ছে একটা ইনক্লুড আছে, একটা সমন্বয় আছে। এই সমন্বয়টা কিন্তু আপনাদের ইজিলি হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনাকে আর বিসিএস এর প্রিপারেশন নিতে হবে না। আমার তো বোঝা গেছে আমি কি বলছি? চর্যাপদে এত কিছু পড়াইতে হইতো না প্রাইমারির জন্য, জাস্ট মাত্র 10 মিনিট একটা কথা বললে কিন্তু হয়ে যেত। কিন্তু আমি চাইছি নো, এমন ভাবে আমরা পড়াবো যাতে করে আপনাকে নেক্সট এই চর্যাপদ নিয়ে যেন বিসিএস এর জন্য যেন আপনাকে আর পড়তে না হয়। কথা ক্লিয়ার তো নাকি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেছেন, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে তৌহিদ বলছিলাম। জি 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 জি, হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমার প্রশ্ন ছিল যে মানে আমাদের যে গত কিছুদিন ধরে বেসিক ক্লাস, ফাউন্ডেশন ক্লাস যেগুলো হয়েছে, সেখান থেকে কয়েকটা ক্লাস করা হয়েছে টাইমলি, আবার কিছু ক্লাস হয়তো বা টাইমিং মিস্টেক হয়েছে বা মিস হয়েছে আমাদের। জি। তো যে ক্লাসগুলো হয় নাই মানে এগুলো আমি ধারাবাহিক ভাবে চাচ্ছিলাম, মানে প্রথম থেকে ধারাবাহিক ভাবে পাবো কিনা। এবং এখন যেটা হচ্ছে গ্রুপের মধ্যে লিঙ্ক দেওয়া হচ্ছে, লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে ফেসবুকে গিয়ে পেজের মধ্যে দেখতে হচ্ছে। তো আমরা চাচ্ছি কি এটাকে রেকর্ডেড স্টেপ বা আমাদের মেমোরিতে সেভ করার মতো করে যদি দেওয়া হয় ক্লাসগুলো ধারাবাহিক আচ্ছা। ভাবে। এবং মূল আরেকটা কথা ছিল যে মূল ক্লাস শুরু হওয়ার আগে যে আমাদের লেকচার শিট গুলো দেওয়ার কথা ছিল, এখন এটা কতটুকু আগে এগিয়েছে এটা একটা জানার বিষয়। এবং আচ্ছা। আরেকটা লাস্ট সেটা হচ্ছে আমাদের এখন টাইম সম্ভবত 9:30 থেকে ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু রমজান মাস তারাও করতে যেতে হয়, সেখানে আস্তে আস্তে অনেক সময় 9:30 বেশি হয়ে যায়। এটা যদি একটু 10টার দিকে করা যায়, সবার অবশ্যই মতামত নিয়ে আর কি, আমাদের জন্য একটু উপকার হয়। বিষয়গুলো একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আগামীকাল আমরা রাত 10টায় ক্লাস দিলে আবার অনেকেই টায়ার্ড হয়ে যায়, তারপর আমি 10টায় দেওয়ার চেষ্টা করব। আগামীকাল দিব 10টায়, কিন্তু আগামী পরশু দিন কিন্তু আপনার ইফতারের পরেই ক্লাস দিব। 7টায়। কারণ স্যারের হচ্ছে আমার এখানে ক্লাসের পরেই আবার স্যারের ক্লাস আছে হচ্ছে তারাবির পর, কিন্তু স্যারের আরেক জায়গায় ক্লাস আছে। ক্লিয়ার? তো এই জন্য আগামী পরশু দিনের কথা বলতেছি, আমরা ইফতারের পর পরেই হচ্ছে ক্লাসটা আমরা চালু করবো। জি স্যার, 7:30। 7:30। হ্যাঁ 7:30 দিলে 8:30 শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, বা 7টায় দিব, 7টায় আমরা দিব। এটা আগামী পরশু দিন। আর আগামীকাল হচ্ছে আপনাদের ক্লাস থাকবে 9:30 দিলাম না, কিন্তু 9:45 দিব ভাই, ঠিক আছে? একটু না এখন 7:30 দিলে তো এখন আমাদের জামাতের বা মসজিদের নামাজের টাইম 8টায়। 7টায় দিলেই আমরা ভাই 7টায় দিব তো, বললাম তো 7টায় দিব, 7:30 না, 7টায় দিব। 7টায় দিব, 7:50 শেষ করবো আমরা এই ক্লাসটা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ওই দিনে ক্লাসটা। আর হচ্ছে আপনি যে ফাউন্ডেশন ক্লাসের কথাগুলো বলছেন, হ্যাঁ ওই যে আপনি সিক্রেট গ্রুপে ঢুকেই দেখবেন যে ফাউন্ডেশন লেকচার 1, ফাউন্ডেশন লেকচার 2, ফাউন্ডেশন লেকচার 3, এটা সবগুলো একটা একটা করে পেয়ে যাবেন। আমার তো বোঝা গেছে? আচ্ছা, এটা কি পেজে যেতে হবে? না না, পেজে যেতে হবে না, আমি যে সিক্রেট গ্রুপে দেবো আপনাকে, একটা গ্রুপ আছে আমাদের সিক্রেট গ্রুপ, সেই সিক্রেট গ্রুপেই হচ্ছে আপনি পেয়ে যাবেন, ফেসবুক সিক্রেট গ্রুপ। ক্লিয়ার? ও গ্রুপের নামই হচ্ছে গোল্ডেন ব্যাস, অ্যাচিভমেন্ট জব প্রোগ্রাম গোল্ডেন ব্যাস, প্রাইমারি গোল্ডেন ব্যাস, প্রাইমারি গোল্ডেন ব্যাস। ক্লিয়ার? এটা কি স্যার ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে নাকি মেসেঞ্জার? হোয়াটসঅ্যাপ গ্রুপ না রে ভাই, এটা বললাম ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ হবে এটা। আপনি ফেসবুক গ্রুপে দেব, ঠিক আছে ঠিক আছে, thank you. ক্লাস করবেন জুমে, কিন্তু আপনার সিক্রেট গ্রুপ হবে হলো ফেসবুক গ্রুপ। সেখানে আপনি ছাড়া অন্য কেউ যাইতে পারবে না, এমন কিছু রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন করে দেবো। আপনি ওখানে কপিও করতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন সবকিছু। আচ্ছা নেক্সট। আচ্ছা, আসসালামু আসসালাম। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন থাকে তাহলে আপনার বাকি যেগুলো পড়ানো হলে এগুলো ভালো করে পড়েন। আমরা আপনাদের সামনে কিন্তু হচ্ছে এক্সাম নেব, পুরো বাংলার 3 দিন ক্লাস হয়ে গেলে আমরা 3 দিনের ক্লাসের উপর আগামী একদিন হচ্ছে ক্লাস আপনাদের নিব। আর হচ্ছে জাস্ট আপনারা যে যে গ্রুপে আছেন, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আছেন, সেখানে আমরা আগামীকাল একটা রুটিন দিয়ে দেবো। প্রথম 10 দিন একটা রুটিন দিয়ে দেবো, এবং সেই রুটিন অনুযায়ী প্রথম 10 দিন ক্লাস হবে। ক্লিয়ার? তাহলে আর আপনাদের হচ্ছে বলতে হবে না যে হচ্ছে ক্লাস কখন কোন সময়, এটা বলতে হবে না, আমরা এটা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো হয়েছে, চলতে থাক, প্রথম দিকে একটু কিছু ডিটেলস হোক। কালকে মধ্যযুগ প্রথম পর্ব নেবো, তাহলে পরের দিন মধ্যযুগ শেষ পর্ব, ঠিক আছে? না স্যার, কালকে একবারে শেষ করে দিবেন। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার জন্য এগুলো পান্তা, তোমার এগুলো দেখা মাত্রা